আসসালামু আলাইকুম। ফাইন্যান্স উইথ রাফিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কি টাইপের ইনভেস্টর? অনেকে বলবে যে আমি ভ্যালু ইনভেস্টর, আমি গ্রোথ ইনভেস্টর অথবা আমি মোমেন্টাম ইনভেস্টর। আমাকে যদি সেম প্রশ্নটাই করা হয় যে রাফিক ভাই আপনি কি টাইপের ইনভেস্টর? আমি একটা আনসারই দেই যেটা হলো আমি ডিভিডেন্ড গ্রোথ ইনভেস্টর। আমার স্টক বিক্রি করতে ভালো লাগে না। আমার ডেইলি মার্কেট দেখতে ভালো লাগে না। আমি চাই কোনো সময় আমার পোর্টফোলিও এমন বড় হবে, এমন পরিমাণ ডিভিডেন্ড আসবে যা দিয়ে আমার বছরের খরচ চলে যাবে। আমার স্টকের প্রাইস উঠানামা করা, স্টকের প্রাইস ফ্লাকচুয়েশন এগুলা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমার হবে না আমার কেরিয়ার নিয়ে চিন্তা করতে। আমার স্টক পোর্টফোলিওই আমার লাইফস্টাইলকে কভার করবে এবং তখন আমি আমার টাইম আমার প্যাশন প্রজেক্টে খরচ করব। এটাই হচ্ছে আমার আল্টিমেট গোল। এইজন্য আমাদের দরকার হাই কোয়ালিটি ডিভিডেন্ড স্টক। এই কাজটা শুধু হাই কোয়ালিটি ডিভিডেন্ড স্টকই করতে পারবে। আজকের ভিডিওতে আমরা এই হাই কোয়ালিটি ডিভিডেন্ড গ্রোথ স্টক নিয়ে আলোচনা করব। আমি শুধু আপনাদের 10টা স্টকের নামই দিব না, আমি আপনাদের মেন্টাল ফ্রেমওয়ার্ক দিয়ে দিব যার উপর বেস করে আপনারা নিজে নিজে এই স্টকগুলা খুঁজে বের করতে পারে। চলুন বেশি কথা না বলে আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। প্রথমে এক নজরে আমরা দেখে নেই আজকের ভিডিওতে কি কি থাকছে। আজকের ভিডিওটা দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম চ্যাপ্টারে থাকছে হোয়াট মেক্স এ ট্রুলি হাই কোয়ালিটি ডিভিডেন্ড স্টক। আমরা দেখব একটা স্টকে কি কি গুণ থাকলে আমরা তাকে হাই কোয়ালিটি ডিভিডেন্ড স্টক বলতে পারি। তারপর আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টের 10টা টপ কোয়ালিটি স্টকের নাম দেখব। তো চলুন আমরা আমাদের প্রথম চ্যাপ্টারে চলে যাই। আমরা প্রথমে দেখে নেই হাই কোয়ালিটির সংজ্ঞাটা কি। হাই কোয়ালিটির সংজ্ঞাটা হচ্ছে সাস্টেনাবিলিটি প্লাস গ্রোথ। একটা স্টক আমাকে যে ডিভিডেন্ডটা দিচ্ছে সেটা তার সাস্টেন করতে হবে এবং তার উপর গ্রোথ করতে হবে। আমাদের কোনো স্টক এই দুইটা ফর্মুলা যদি মেনে চলে তাহলে আমরা তাকে ধরে নেব কি সেটা হাই কোয়ালিটি স্টক। আমরা সবসময় হাই কোয়ালিটি স্টকেই ইনভেস্ট করব, আমরা লো কোয়ালিটি স্টকগুলোকে বাদ দিয়ে দিব। প্রথমে আমরা জেনে নেই ডিভিডেন্ড কয় প্রকার। ডিভিডেন্ড হয় 3 প্রকার। একটা হচ্ছে দ্য গুড ডিভিডেন্ড, একটা হচ্ছে দ্য ব্যাড ডিভিডেন্ড এবং থার্ডটা হচ্ছে দ্য আগলি ডিভিডেন্ড। গুড ডিভিডেন্ড কি? কোম্পানি যখন তার অপারেটিং ক্যাশ ফ্লোর মাধ্যমে তার ডিভিডেন্ডটা দিয়ে থাকে আমরা সেটাকে গুড ডিভিডেন্ড বলবো। মানে কোম্পানি অপারেশন থেকে আর্নিং করছে এবং সেই টাকাটা ডিভিডেন্ডে দিয়ে দিচ্ছে, এটাকে আমরা গুড ডিভিডেন্ড বলবো। দ্য ব্যাড ডিভিডেন্ড। ব্যাড ডিভিডেন্ড কি? কোম্পানি যখন তার রিজার্ভ ভেঙে শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেয়, এটাকে আমরা খারাপ ডিভিডেন্ড বলবো। দ্য আগলি ডিভিডেন্ড, এটা সবচেয়ে খারাপ। কোম্পানি যখন বড় করে মানে ব্যাংক থেকে সুদ দিয়ে লোন করে শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেয়, এটাকে আমরা সবসময় এড়িয়ে চলবো। আমরা এরকম কোম্পানি পিক করব যেখানে যে কোম্পানি তার অপারেটিং ক্যাশ ফ্লোর মাধ্যমে তার ডিভিডেন্ড দিতে পারে। আমরা সবসময় চেষ্টা করব দ্য গুড ডিভিডেন্ড সেকশনে থাকতে, যে কোম্পানি তার অপারেটিং ক্যাশ ফ্লো দিয়ে তার ডিভিডেন্ডটাকে দিতে পারে। আমরা কি করব? দ্য ব্যাড ডিভিডেন্ড। ব্যাড ডিভিডেন্ডটাকে আমরা এড়িয়ে চলার চেষ্টা করব, কিন্তু আমাদের দেশে যেহেতু ভালো কোম্পানি খুব কম সেহেতু দ্য ব্যাড ডিভিডেন্ডটা এড়িয়ে চলা খুব কঠিন। আমাদের দেশে অনেক ভালো কোম্পানি আছে যার রিজার্ভ ভেঙে তারা ডিভিডেন্ড দেয়, এটা আমরা পুরোপুরি এড়িয়ে চলতে পারবো না। কিন্তু যেসব কোম্পানি দ্য আগলি, যেসব কোম্পানি ব্যাংক থেকে লোন নিয়ে ডিভিডেন্ড দেয় সেসব কোম্পানিকে আমরা এড়িয়ে চলবো। তো যেহেতু আমরা গুড ডিভিডেন্ডে যে কথাটা বলা হয়েছে যে কোম্পানির তার ডিভিডেন্ড তার অপারেটিং ক্যাশ ফ্লো থেকে কভার করে, আমরা কয়েকটা খারাপ ডিভিডেন্ডের এক্সাম্পল দেখি। আমাদের দেশে সরকারি কয়েকটা অয়েল কোম্পানি আছে, পদ্মা অয়েল, এম পেট্রোলিয়াম, যমুনা অয়েল, এইগুলা সরকারি কোম্পানি। এদের ডিভিডেন্ড ইল দেখে খুব ভালো। এই যে পদ্মা অয়েলের আমি যখন ভিডিওটা বানাচ্ছি এর ডিভিডেন্ড ইল 9.32%, এম পেট্রোলিয়ামের প্রায় 10%, যমুনা অয়েলেরও 10% ডিভিডেন্ড। কিন্তু এদের একটা সমস্যা দেখুন, এদের যে ইনকামটা আসতেছে, এই যে দেখুন যমুনা অয়েলের অপারেটিং প্রফিট হইতেছে 9.30%। মানে কি 100 টাকার প্রফিটের 9 টাকা মাত্র আসে হইলো এদের অপারেটিং থেকে, মানে অয়েল বিজনেসের প্রফিট। আর বাকি 90% প্রফিটটা আসে ব্যাংকের এফডিআর থেকে, এদের কোর বিজনেস থেকে প্রফিটটা আসে না। আমরা কি করব? এইসব কোম্পানিকে অ্যাভয়েড করার চেষ্টা করব। তাও এই এফডিআর গুলো শর্ট টাইমের এফডিআর, যখন ইন্টারেস্ট রেট কমে যাবে এই এফডিআর গুলার ইন্টারেস্ট অনেক কমে যাবে, তাদের আর্নিংও কমে যাবে। আমরা চাইবো আমরা এরকম কোম্পানিতে ইনভেস্ট করতে, এরকম কোম্পানির স্টক কিনতে যার ইনকাম তাদের কোর বিজনেস থেকে আসে। এরকম এফডিআর ইনকাম বা ব্যাংকের সুদের টাকা এসব কোম্পানিকে আমরা ইগনোর করব। তো এই জন্য আমাদের লিস্ট থেকে আমরা সাধারণত এই পদ্মা অয়েল এই কোম্পানিগুলো আমরা
বাদ দিয়ে দিয়েছি। এই কোম্পানির গ্রোথগুলোকে আমরা সাস্টেনেবিলিটির কাতারে রাখতে পারছি না। যদিও খুব ভালো ডিভিডেন্ড না, যদি 10% ডিভিডেন্ড দরকার হয় আপনি ইচ্ছা করলে ট্রেজারি বন্ড কিনতে পারেন। গভর্নমেন্ট বন্ড এর থেকে অনেক বেশি সেফ। যদি ইন্টারেস্ট রেট কমে যায় এসব কোম্পানির ইপিএস অনেক কমে যাবে এবং এর প্রাইস ফলো হওয়ার সম্ভাবনা আছে। আমরা যেহেতু লং টার্ম ইনভেস্টর আমরা এসব রিস্ক নিতে রাজি না। এই জন্য আমরা এগুলো কোম্পানিকে আমাদের এই লিস্ট থেকে বাদ দিব। আমরা সাস্টেনেবিলিটি পেয়ে গেছি, এখন আমাদের লাগবে গ্রোথ। আমরা এরকম একটা কোম্পানি নিব যারা তাদের গ্রোথকে ধরে রাখতে পারবে। গ্রোথের জন্য আমরা কনসিস্টেন্সি দেখব। আমরা লাস্ট কয়েক বছরের পারফরমেন্স দেখব, 5-10 বছরের হিস্ট্রিক্যাল ডাটা দেখব যে এদের গ্রোথটা কি কনসিস্টেন্ট নাকি এক বছরে কম ডিভিডেন্ড দেয়, এক বছরে বেশি ডিভিডেন্ড দেয়। আমরা এরকম কোম্পানিতে যাব না, আমরা এরকম কোম্পানিতে ইনভেস্ট করব যার গ্রোথটা কনসিস্টেন্স রয়েছে। আমরা অনেক স্টককে কিন্তু কনসিস্টেন্ট কম্পাউন্ডারও বলি। এই ডিভিডেন্ড লিস্টে আমরা কনসিস্টেন্ট কম্পাউন্ডার স্টক খুঁজে বের করব। তো এই দুইটা ফ্রেমওয়ার্ক সাস্টেনেবিলিটি এবং গ্রোথের উপর বেস করে এখন আমি আমাদের বাংলাদেশের টপ হাই কোয়ালিটি স্টকগুলো খুঁজে বের করব। আমরা এখন আমাদের ভিডিওর মোস্ট এক্সাইটিং পার্টে চলে যাই। এখন আমরা আমাদের বাংলাদেশের 10টা স্টকের নাম দেখব যেগুলা হাই কোয়ালিটি গ্রোথ স্টক হিসাবে আমি পার্সোনালি কনসিডার করেছি। এক নজরে আমরা দেখে নেই যে আমরা কি কি ক্রাইটেরিয়া এবং কি কি ফিল্টার ইউজ করেছি যার উপর বেস করে এই স্টকগুলা পিক করেছি। আমাদের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে গ্রোথ। আমি যে কোম্পানিটা পিক করছি এই কোম্পানিটার কি আর্নিং বা নেট প্রফিটের গ্রোথ করছে নাকি। দ্বিতীয় ক্রাইটেরিয়াটা হচ্ছে কনসিস্টেন্সি। আমি যেই কোম্পানিটা পিক করছি সেই কোম্পানিটা তার ডিভিডেন্ড কি কনসিস্টেন্ট রাখছে। তারপর আমরা দেখবো হাউ মাচ, মানে কি পরিমাণ ডিভিডেন্ড দিচ্ছে। তারপরে আমরা দেখবো রিওয়ার্ড শেয়ার হোল্ডার। আমরা দেখবো যে কোম্পানিটা তাদের কি পরিমাণ পে আউট রেশিও মেনটেন করছে, কি তাদের শেয়ার হোল্ডারকে রিওয়ার্ড করছে নাকি রিওয়ার্ড করছে না। তারপর আমরা কোয়ালিটি অফ পে আউট দেখবো যে তারা তাদের পে আউটের কোয়ালিটিটা কেমন, তাদের পে আউটটা তাদের ফ্রি ক্যাশ ফ্লো কত পার্সেন্ট দিয়ে দেখছে। পর আমার জাজমেন্টের উপর বেস করে প্রত্যেকটা স্টককে আমি একটা আমার পার্সোনাল মার্ক দিব। উদাহরণস্বরূপ এই স্টকটাকে আমি 5 দিয়েছি, যদি এই স্টকটা আরও ভালো করতো তাহলে আমি 10 দিতাম। আর 10 দিলে এই দেখুন এই বারটা ফিল হয়ে যায়। যদি আমি 1 দেই, 1 দিলে দেখুন এই বারটা কমে যায়। এই বারটা হচ্ছে একটা ভিজুয়ালাইজেশন, আপনি দেখতে পারেন কোন স্টকটা কেমন র্যাঙ্কিং করেছে এই বারের উপর বেস করে। চলুন আমরা আমাদের স্টক লিস্টে চলে যাই। স্টক লিস্টে যাওয়ার আগে আমি কিছু স্টকের অনারেবল মেনশন দিচ্ছি। এই স্টকগুলা খুব ভালো কিন্তু আমাদের এই 10 লিস্টে রাখতে পারিনি। এর কারণ হচ্ছে প্রথমত এখানে অনেক বেশি ব্যাংক হয়ে যাচ্ছিল, এই জন্য আমি কিছু ব্যাংক ইচ্ছা করে বাদ দিয়ে দিয়েছি। যার মধ্যে আছে সিটি ব্যাংক, ব্রাক ব্যাংক, পূবালী ব্যাংক, স্কয়ার টেক্সটাইল এবং বিএসআরএম স্টিল। এই স্টকগুলা যদিও ভালো কিন্তু যেহেতু আমরা মাত্র 10টা স্টকের লিস্ট বানাচ্ছি এখানে আমরা এই স্টকগুলা রাখতে পারছি না। হলে হতে পারে এই স্টকগুলো আপনার অনেক পছন্দের স্টক কিন্তু আমরা রাখতে পারছি না, সেজন্য আমি একটু দুঃখিত। চলুন আমরা আমাদের লিস্টে চলে যাই। আমাদের লিস্টে 10 নাম্বার যে স্টকটা আছে সেটা হচ্ছে জিপি বা গ্রামীণ ফোন। এই কোম্পানিটার ম্যানেজমেন্ট আমাদের দেশে বেশ, এর চেয়ে ভালো ম্যানেজমেন্ট আমাদের বাংলাদেশে কোনো কোম্পানির নেই। কিন্তু এই কোম্পানিটা লাস্ট 5 বছর ধরে কোনো গ্রোথ করতে পারছে না। এর রেভিনিউরও গ্রোথ হচ্ছে না, এর নেট প্রফিটেরও গ্রোথ হচ্ছে না। আমাদের দেশের টেলিকম সেক্টরে অনেক খারাপ সময় যাচ্ছে। 5 বছরে এর নেগেটিভ গ্রোথ হয়েছে, -4% নেগেটিভ গ্রোথ হয়েছে এর ইপিএসে। এই কারণেই এই কোম্পানিটা 10 নাম্বার পেয়েছে। এই কোম্পানির যদি ইপিএসে গ্রোথ থাকতো এটা 1 বা 2 নাম্বারে চলে যেত। লাস্ট 5 বছরে এর ডিভিডেন্ড গ্রোথ CAGR 10.50%, মানে এর ইপিএস কমেছে কিন্তু এরা ডিভিডেন্ড বাড়িয়ে দিয়েছে। ডিভিডেন্ড বাড়িয়েছে কি করে? এরা এদের পে আউট রেশিও বাড়িয়ে দিয়েছে। এখন মার্কেটে এর ডিভিডেন্ড ইল্ড 8.2%, খুব ভালো একটা ইল্ড। এই কোম্পানিটা এই 98.17% পে আউট রেশিও মেনটেন করে। এই কোম্পানিটার এই বছর ইপিএস হয়েছে 21 টাকা 90 পয়সা আর 21 টাকা 50 পয়সা এই কোম্পানিটা ডিভিডেন্ড দিয়েছে। এই কোম্পানি প্রচুর পরিমাণ ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করে এবং সেই ফ্রি ক্যাশ ফ্লো দিয়ে এই কোম্পানির পে আউট রেশিওটা খুব সুন্দরভাবে কভার হয়ে যায়। এই জন্য সব মিলিয়ে আমি 10-এর মধ্যে 5 মার্ক দিয়েছি। যেহেতু এই কোম্পানিটার গ্রোথ হচ্ছে না সেহেতু এটা নাম্বারটা একটু কম পেয়েছে। রিসেন্টলি গ্রামীণ ফোনের প্যারেন্ট কোম্পানি পাকিস্তানে তাদের বিজনেস গুটিয়ে নিয়েছে, এই জন্য অনেকে একটু চিন্তিত। কিন্তু আমার মতে গ্রামীণ ফোন যেহেতু বিজনেস লিডার, একটা দেশের বিজনেস লিডার কখনো বন্ধ হয় না। এটা আনলাইকলি যে এই কোম্পানিটা বন্ধ হবে। এই কোম্পানি তাদের বিজনেস গুটিয়ে চলে যাবে। কোনো ইন্ডাস্ট্রি যদি অনেক সমস্যা হয় সেই ক্ষেত্রে 2 নাম্বার 3 নাম্বার কোম্পানি বন্ধ হয়ে যায়, কিন্তু মার্কেট লিডার কখনোই বন্ধ হয় না। আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে সেটাও একটা মোবাইল নাম্বার দিয়ে খোলা।
আমাদের দেশে মোবাইল বন্ধ হবে না। এমনকি যদি গ্রামীণ ফোনের কোনো কম্পিটিটর যেরকম বাংলা লিঙ্ক বন্ধ হয়, সেখানে গ্রামীণ ফোন আরও মার্কেট শেয়ার পাবে। গ্রামীণ ফোন নিয়ে অনেক নেগেটিভ প্রেস আসছে, এই জন্য গ্রামীণ ফোনকে নিয়ে অনেক বেয়ারিশ। এটা মনে রাখা দরকার, একটা দেশের মার্কেট লিডার আনলাইকলি বন্ধ হয়। এসব কথা চিন্তা করে আমি আমার লিস্টে গ্রামীণ ফোনকে 10 নম্বরে রেখেছি। যদি এর ফিউচার গ্রোথ আরও ভালো থাকতো, এই কোম্পানিটা 1 নাম্বার বা 2 নাম্বার লিস্টে থাকতো। এখন আমরা আমাদের লিস্টের 9 নাম্বার স্টকটাকে দেখি। আমাদের লিস্টের 9 নাম্বারে আছে ব্যাট বিসি। ব্যাট বিসি স্টকটা নিয়েও অনেকে অনেক বেয়ারিশ। গত বছর এর একটি ফ্যাক্টরি ক্লোজ ডাউন হয়, এই জন্য এর ইপিএস একটু কমে গেছে। গত 5 বছরের ইপিএস যদি দেখুন অলমোস্ট ফ্ল্যাট বা অল্প একটু নেগেটিভ, এবং এর 5 বছর ডিভিডেন্ড গ্রোথও অল্প একটু নেগেটিভ। আজকের দামে আমি 16 টাকা ডিভিডেন্ড ধরেছি, এর ডিভিডেন্ডটা খুব শীঘ্রই চলে আসবে। আমি ধরে নিচ্ছি এই বছর এর 16 টাকা ডিভিডেন্ড দিবে, সেই হিসাবে এর ডিভিডেন্ডও ইল্ড হয় 6%। ডিভিডেন্ড ইল্ডও মোটামুটি ভালো। এই বছরে এর 19 টাকা বা 20 টাকা ইপিএস আসার কথা, সেখান থেকে 16 টাকা যদি ডিভিডেন্ড দেয়, সেখানে 83% এর পে আউট। ব্যাটবিসি কোম্পানির ডিভিডেন্ড নিয়ে কেউ চিন্তা করে না, ব্যাটবিসি কোম্পানিটা খুব ভালো ডিভিডেন্ড দেয়। যেহেতু এই বছর এই কোম্পানিটার ফ্যাক্টরি বন্ধ হয়েছে, এর ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ, ফ্রি ক্যাশ ফ্লো কভারেজটা একটু খারাপ। আমি একে 5.5 মার্ক দিয়েছি। যেহেতু এই কোম্পানিটা রিসেন্টলি খারাপ পারফরমেন্স আছে, এই জন্য এই কোম্পানিটা এই র্যাঙ্কে পিছিয়ে। না হলেও এই কোম্পানিটার র্যাঙ্কিংটা আরও অনেক উপরে থাক। ব্যাটবিসি নিয়ে যারা চিন্তিত, তাদের আরেকটা গ্যাজেট দেখাই। গতকাল একটা গ্যাজেট প্রকাশ হয়েছে। ব্যাটবিসি তার কুষ্টিয়া লিভ ফ্যাক্টরি যে আছে, সেটাকে মৌসুমির বদলে সারা বছর চালানোর জন্য প্ল্যান করতেছে। তারা বলতেছে যে আমরা এক্সপেনশনে যাচ্ছি, তো এই জন্য আমরা এই কুষ্টিয়ার ফ্যাক্টরিকে আমরা মৌসুমি না চালিয়ে আমরা সারা বছর চালাবো। আপনি যদি ব্যাটের লাস্ট কয়েকটা কোয়ার্টারলি পারফরমেন্স দেখেন, সেখানে আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন যে ব্যাটের লিভ এক্সপোর্ট, বিদেশে যে লিভ এক্সপোর্ট করে সেটা বাড়ছে। ওরা ফিলিপ মরিসের সিগারেট বানিয়ে বিদেশে রপ্তানি করার কন্ট্রাক্টও পেয়েছে। ঘুরে ফিরে ব্যাটের সুদিনও এক সময় আসবে। যেহেতু রিসেন্টলি এর পারফরমেন্সটা একটু খারাপ হয়েছে, আমরা একে 9 নাম্বার লিস্টে রেখেছি। আমাদের এই ভিডিওর নেক্সট পার্টে যাওয়ার আগে আমি একটু প্রমোশন করে নিই। আমার একটা পার্সোনালাইজড 101 কোচিং সার্ভিস আছে, সেখানে আপনি আমার সাথে আপনার যে কোনো ফাইন্যান্স টপিক নিয়ে 1 ঘন্টা কথা বলতে পারেন। আপনার পোর্টফোলিও আমাকে দিয়ে রিভিউ করাতে পারেন, অথবা আপনার যে কোনো ফাইন্যান্স টপিক নিয়ে 1 ঘন্টা আমার সাথে কথা বলতে পারেন। এটার বুক করার লিঙ্ক এর ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে বুক করতে পারেন। আমি এটা অল্প পরিসরে শুরু করেছি, 1 সপ্তাহে মাত্র 5 জনকে নিচ্ছি। যারা আগে আসবেন তাদের আগে বুক করে দেওয়া হবে, যারা পরে আসবেন তাদেরকে নেক্সট সপ্তাহে পাঠিয়ে দেওয়া হবে। এখন আমরা আমাদের বিশ্বের 8 নাম্বার স্টকটা দেখি। 8 নাম্বার স্টকটা হচ্ছে বাজার। এটি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি। আমি আমার পোর্টফোলিওতে সাধারণত সিক্লিক্যাল বিজনেস রাখি না। এসব কনস্ট্রাকশন সেক্টরের বিজনেসগুলা সাধারণত বিজনেস সাইকেলের সাথে মুভিং করে। যখন দেশে ইনফ্লেশন চলে, মানুষের হাতে টাকা থাকে না, তখন সাধারণত এই বিজনেসগুলা ভালো করে না। এই জন্য আমি সাধারণত এইসব বিজনেসগুলা কিনি না। কিন্তু বাজার একটা ভালো বিজনেস, সুনামের সাথে বিজনেস করে এবং খুব ভালো পে আউট মেনটেন করে, এই জন্য আমাদের এই লিস্টে রেখেছি। চলুন এক নজরে আমরা এই নাম্বারটা দেখি। বাজার লাস্ট 5 বছরে এর ইপিএস গ্রোথ হয়েছে 12.20% এবং 5 বছরে এর ডিভিডেন্ড গ্রোথ হয়েছে 8.30%। মোটামুটি ভালো মানের গ্রোথ। এর ডিভিডেন্ড ইল্ডটা একটু তুলনামূলকভাবে কম, এর ডিভিডেন্ড ইল্ডটা মাত্র 3.65%। যেহেতু বের এবং জিপি রিসেন্টলি একটু ভালো করছে না, এই জন্য এই লিস্টটা থেকে বাজারটা একটু এগিয়ে, না হলে বাজারটা আরেকটু পরে থাকতো। তো এর পে আউট রেশিও ভালো, এর পে আউট রেশিও 72%। এর ফ্রি ক্যাশ ফ্লো যে আছে, এর ফ্রি ক্যাশ ফ্লো একটু কভার করে না, 128%। এই ফ্রি ক্যাশ ফ্লো যদি 100 থাকে তাহলে সেটা ভালো, 128%। এটা একটু গ্রে জোনে চলে যায়। আমার র্যাঙ্কিংয়ে এটাকে আমি 6 মার্ক দিয়েছি। এখন আমাদের লিস্টের 7 নাম্বার স্টকে চলে যায়। 7 নাম্বার হলো র্যাকেট ব্যান্ড কাইজার। এই কোম্পানিটা ডেটল হারপিক বানায়। এই কোম্পানিটার লাস্টের 5 বছরের গ্রোথটা হচ্ছে, ইপিএস গ্রোথ হচ্ছে 1.71%। কোভিডের সময় এর নর্মাল ইপিএস গ্রোথ হয়, সেখান থেকে আস্তে আস্তে এটা নর্মালাইজড হচ্ছে। তো এই জন্য অনেক বেশি গ্রোথ সেখান থেকে নর্মালাইজ হচ্ছে। আমার মধ্যে 1.71% গ্রোথটা অ্যাপ্রোপ্রিয়েট এই কোম্পানির জন্য, অন্ততপক্ষে এই কোম্পানির জন্য। আপনি যদি বিষয়টা বুঝেন যে কোভিডের সময় এর প্রোডাক্টের ডিমান্ড বেড়ে যায়, এজন্য এরা ওর প্রচুর পরিমাণ সেল করে। তো এখন এটা আস্তে আস্তে নর্মালাইজ হচ্ছে, এটা খুব খারাপ না, এটাকে মোটামুটি চলে। কিন্তু এর ডিভিডেন্ড গ্রোথটা হিউজ হয়েছে। গত 5 বছরে ডিভিডেন্ডের গ্রোথের CAGR 18.91%। আমার মতে এটা একটু বেশি গ্রোথ।
গত বছর ওরা 300 টাকা ডিভিডেন্ড দিয়েছে। যদিও এরা 300 টাকা ডিভিডেন্ড সাস্টেন করতে পারবে না, এর ডিভিডেন্ড ইল্ড এই বছর হওয়ার কথা 4.59%। আমার মতে রেকিটের এটা হিস্ট্রিক্যালি হাই ডিভিডেন্ড। আমার মতে রেকিটের এটা একটা খুব ভালো ডিভিডেন্ড। আর এই কোম্পানিটা 95.12% ডিভিডেন্ড পেআউট মেনটেন করে। পেআউটের কোয়ালিটি কভারেজ দেখি, ক্যাশ ফ্লো কভারেজ হলো 119.80%। এটা 100%-এ থাকা ভালো, কিন্তু ফ্রি ক্যাশ ফ্লোর কভারেজটা একটু বেশি। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ডিভিডেন্ড দিয়ে তাদের টাকাটা তাদের নিজের দেশে নিয়ে যায়, এই জন্য ফ্রি ক্যাশ ফ্লো থেকে ডিভিডেন্ডটা একটু বেশি। আমি এটাকে 6.25 আমার পার্সোনাল রেটিং দিয়েছি। আমরা এখন 6 নাম্বারে চলে যাই। 6 নাম্বারে আছে এলএইচবি। একটু আগে আমি বলেছি যে আমার পোর্টফোলিওতে আমি সিক্লিক্যাল স্টক নেই না, কারণ সিক্লিক্যাল স্টক বিজনেসের মানুষের হাতে যখন টাকা থাকে তখন মানুষ সিমেন্ট কিনে, তখন মানুষ বাড়ি বানায়। কিন্তু লাস্ট কয়েক বছর ধরে এর ওয়ান্ডারফুল গ্রোথ হচ্ছে। লাস্ট 5 বছর যদি এর ইপিএস গ্রোথ দেখুন, এর ইপিএস গ্রোথ হচ্ছে 14.59%। ওয়ান্ডারফুল ডিভিডেন্ড গ্রোথ প্রায় 30% হচ্ছে এর ডিভিডেন্ড গ্রোথ। এই কোম্পানিটা 7.24% ডিভিডেন্ড ইল্ড, খুব ফ্যান্টাস্টিক একটা ডিভিডেন্ড ইল্ড। এবং এর পেআউট রেশিও প্রায় 100%। মানে যেই টাকা ইনকাম করে, যে টাকা আর্ন করে, সেই টাকাটা পুরাপুরি ডিভিডেন্ড দিয়ে দেয়। আর কোয়ালিটি, ডিভিডেন্ড পেআউটের কোয়ালিটিও ভালো, 103%। যা ফ্রি ক্যাশ ফ্লো আছে সেটাকে মোটামুটি 100%ই পেআউট করে দেয়। আমি এটাকে 10-এর মধ্যে 6.5 মার্ক দিয়েছি। যদি এই কোম্পানিটা নাম্বার এবং সব দিক দিয়ে ভালো, আমি সবসময় মার্কেট লিডারে ইনভেস্ট করি। যেহেতু এই কোম্পানিটা মার্কেট লিডার না, আমাদের বাংলাদেশের সিমেন্ট সেক্টরে মার্কেট লিডার হলো শাহ সিমেন্ট, সেটা একটা লিস্টেড কোম্পানি না। যেহেতু এলএইচবি মার্কেট লিডার না, এই জন্য একটু কম নাম্বার পেয়েছে। 6 নাম্বারে আছে এলএইচবি। চলুন এখন আমাদের লিস্টের 5 নাম্বার স্টকে চলে যায়। আমাদের 5 নাম্বার লিস্টে যেটা আছে সেটা হলো উত্তরা ব্যাংক। এই ব্যাংকটা খুব ভালো ডিভিডেন্ড দেয়। আমরা যদি এর 5 বছরে ইপিএস গ্রোথ দেখি, এর 5 বছরে গড়ে 38.30% করে গ্রোথ করেছে। খুব ওয়ান্ডারফুল একটা গ্রোথ। এর ডিভিডেন্ড গ্রোথ প্রায় 18%। আসলে ব্যাংকের ডিভিডেন্ড গ্রোথটাকে ওইভাবে কাউন্ট করা উচিত নয়। এর কারণ হচ্ছে আমাদের সরকার, গভর্নমেন্ট একটা ব্যাংকে 17.5% ডিভিডেন্ড ফিক্স করে দিয়েছে। যেহেতু এর ডিভিডেন্ড ফিক্স, এ চাইলে ইচ্ছা করলে তো আরও বেশি ডিভিডেন্ড দিতে পারবে না। এই জন্য এর ডিভিডেন্ড গ্রোথটাকে আমরা অত সিরিয়াসলি নিব না। ডিভিডেন্ড ইল্ড খুব ভালো একটা ডিভিডেন্ড ইল্ড, 7.14% এর ডিভিডেন্ড ইল্ড। পেআউট রেশিও, যেহেতু একটু আগেই বললাম যে আমাদের গভর্নমেন্ট ব্যাংক তাদের ডিভিডেন্ড ফিক্স করে দিয়েছে, সেহেতু পেআউট রেশিও এর জন্য প্রযোজ্য নয়। আর ফ্রি ক্যাশ ফ্লো এটার জন্য প্রযোজ্য নয়। যেহেতু ব্যাংকের বিজনেসই ক্যাশের, তো এই জন্য ব্যাংকের জন্য আমরা ফ্রি ক্যাশ ফ্লো দেখি না। আমি এর মার্ক দিয়েছি 7। এই ব্যাংকটা আরও উপরে যাইতে পারতো, কিন্তু এর এনপিএল রেশিও অল্প একটু বেশি। আমরা যেহেতু এই কয়েকটা ক্রাইটেরিয়া, এর ডিভিডেন্ড গ্রোথ, পেআউট রেশিও এবং ফ্রি ক্যাশ ফ্লোকে ঠিক করে অ্যানালাইজ করছি না, চলুন আমরা এক নজরে উত্তরা ব্যাংকের হিস্ট্রিক্যাল ডিভিডেন্ড দেখি এবং একটা কনসিস্টেন্সি কি আছে সেটা দেখার চেষ্টা করি। উত্তরা ব্যাংকের লাস্ট কয়েক বছরের ডিভিডেন্ড, এরা ক্যাশ ডিভিডেন্ড 17.5% দিচ্ছে, 17.5% দিচ্ছে। মানে গত বছর এটা দিয়েছে 17.5%, 23-এ দিয়েছে 17.5%, তারপর 14%, তার আগে 14%, তার আগে 12%। গত বছর এক বোনাস শেয়ার দিয়েছে 17.5%, তার আগে 12.5%। আপনি দেখেন এই কোম্পানিটা খুব ভালো ডিভিডেন্ড দেয়। ডিভিডেন্ড কনসিস্টেন্সিতেও একে মোটামুটি ভালো বলা যায়। আমাদের টপ 5-এর লিস্টে উত্তরা ব্যাংক রয়েছে। যদিও এর এনপিএল রেশিওটা একটু খারাপ, অন্যান্য ব্যাংক থেকে একটু খারাপ, এই জন্য এটা একটু পিছিয়ে পড়েছে, না হলে এটা আরও অনেক আগে যেত। এখন আমাদের লিস্টের 4 নাম্বার স্টকটাকে আমরা দেখি। আমাদের লিস্টের 4 নাম্বারে আছে মেরিকো। এই স্টকটা নিয়ে আমার এই চ্যানেলে এবং আমার ফেসবুকে প্রচুর পরিমাণ কথা বলা হয়। আপনারা শুধু বলেন আমি কেন মেরিকো করি এবং মেরিকো কেন ঘুরিয়ে ফিরিয়ে এই কোম্পানিটা আপনার লিস্টে আসে। এর কারণ হচ্ছে এই কোম্পানিটা ওয়ান্ডারফুল। এই কোম্পানিটা অনেক রেভিনিউ গ্রোথ করে, অনেক প্রফিট গ্রোথ করে, একটা বড় পরিমাণ শেয়ার হোল্ডারকেও পে আউট করে। তো সব মিলিয়ে এই কোম্পানিটা ভালো। গত 5 বছরে এর আর্নিং গ্রোথ হচ্ছে গড়ে বছরে 16.30%। আর এর ডিভিডেন্ড গ্রোথ হচ্ছে 28.40%। এর ডিভিডেন্ডকে এ বছরে 28% করে বাড়িয়েছে। এর ডিভিডেন্ড ইল্ড হচ্ছে, আমি ধরে নিলাম এই বছর ও 200 টাকা ডিভিডেন্ড দিবে, এই বছর 200 টাকা ডিভিডেন্ড দিলে এর ডিভিডেন্ড ইল্ড দ্বারা 7.17%। এর পেআউট রেশিও প্রায় 100%। যা টাকা ইনকাম করে তা 100%ই একে দিয়ে দেয়।
ফ্রি ক্যাশ ফ্লোর কভারেজটা একটু কম, এটা একটু রেড জোনে আছে। তো কোম্পানিটা তার এফডিআর ভেঙে ভেঙে এর ডিভিডেন্ড দিচ্ছে। এই জন্য আমি ফেসবুকে অনেকে দেখেছি, অনেকে ওরি মেরিকোর কি মিন রিভার্সাল হতে পারে, মেরিকো কি ফিউচারে এত ডিভিডেন্ড দিতে পারবে? এর আনসারটা আমি আপনাকে দেই। এই আনসারটা আমি আপনাকে দিব না। কিছুদিন আগে ইন্ডিয়াতে মেরিকোর একটা কনফারেন্স হয়, সেই কনফারেন্সে একজন ইন্ডিয়ান অ্যানালিস্ট পাগান আগারওয়ালকে প্রশ্ন করেন যে বাংলাদেশে তো অনেক ফ্যান্টাস্টিক পারফরমেন্স করছে, কিন্তু এত পরিমাণ যে ডিভিডেন্ড পে আউট হচ্ছে তার মানে কি তারা বাংলাদেশ থেকে কি বিজনেস গুটিয়ে নিচ্ছে? এই প্রশ্নটা একজন ইন্ডিয়ান অ্যানালিস্ট করে। তখন পাগান আগারওয়াল বলেন যে ওদের ব্যালেন্স শিটে অনেক টাকা ফ্রিতে পড়েছিল, এই টাকাটা ব্যাংকের ইন্টারেস্ট বা বন্ডের ইন্টারেস্ট কালেক্ট করতেছিল, তার চেয়ে ভালো আমরা সেটা শেয়ার হোল্ডারতেই দিয়ে দিলাম। আমি সেই ভিডিও কনফারেন্সের ক্লিপটা আপনাদের এই ভিডিওতে এখন দিয়ে দিচ্ছি। And one more question I have on Bangladesh. Now, it's been very commendable that we have achieved double-digit growth in such a tough environment. However, dividend payout has been a record high in FY25. So I just want to understand the reason behind it. Does it indicate that the growth opportunity in Bangladesh is now limited and maybe you're looking at other international markets? I mean, how to understand that? Because the sharp we have witnessed. Surplus cash lying on the balance sheet, and it is only put into, return it back to the shareholders rather than earning interest income on that thing. We are not compromising on any investment opportunity. If you look at the NP also continues to grow, and we believe that through continued investment, we'll continue to grow in double digits. So it's more of a surplus lying in the balance sheet that has been, brought back. Thanks. That's from my side. Thanks. ওই ক্লিপে কি বলা হয়েছে, মেরিকো ডিভিডেন্ড দেওয়ার পরও তারা ডাবল ডিজিটে গ্রোথ করতে পারবে, মানে কি তারা 10%-এর উপরে তাদের গ্রোথ রাখতে পারবে। মেরিকোর ডিভিডেন্ডটাও মোটামুটি সাস্টেনেবল, সেই জন্য আমি মেরিকোকে 7.5 আমার মার্ক দিয়েছি। চলুন এখন আমরা চলে যাই আমার টপ 3-তে। 3 নাম্বারটা হচ্ছে স্কয়ার ফার্মা। গত 5 বছরে এর গড়ে ইপিএস গ্রোথ হয়েছে 12.80% এবং এর ডিভিডেন্ড গ্রোথ হয়েছে 21.80%। অনেকে প্রশ্ন করতে পারে এর ইপিএস 12% হয়েছে এবং এর ডিভিডেন্ড 21, এর কারণটা হচ্ছে স্কয়ার ফার্মা আগে স্টক ডিভিডেন্ড দিত, এখন থেকে আর স্কয়ার ফার্মা স্টক ডিভিডেন্ড দিবে না, যেহেতু ওদের পে আউটটা আস্তে আস্তে বাড়াচ্ছে। ওরা আগে 30% পে আউট করতো, এই বছর ওরা 44% পে আউট করেছে। স্কয়ার ফার্মার ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 5.46%, এটা খুব বেশিও না, এই লিস্টে খুব টপ কাতারেও না, খুব বটম কাতারেও না, কিন্তু এই কোম্পানিটাকে আপনি নির্দ্বিধায় ট্রাস্ট করতে পারেন। যদি কোনো পলিটিক্যাল সিচুয়েশন খুব খারাপ হয়ে যায়, মেরিকোর মতো কোম্পানির কিন্তু অনেক স্ট্রাগল করতে হইতে পারে, কিন্তু স্কয়ার ফার্মা কোম্পানিটাকে আপনি নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন। আমাদের বাংলাদেশ টিকে থাকলে স্কয়ার ফার্মা টিকে থাকবে। এই সব কথা বিবেচনা করে আমি স্কয়ার ফার্মাকে 3 নাম্বার ধরেছি। পে আউট রেশিও মেনটেন করে 44%, এর ফ্রি ক্যাশ ফ্লো 70.80%, মানে এটা খুব সেফ। যা ফ্রি ক্যাশ ফ্লো সেটা 100% পে আউট করতে হয় না, যা ফ্রি ক্যাশ ফ্লো তারা 100% পে আউট করে না, তারা একটু কম পে আউট করে। এটা নিয়ে অনেকে একটু চিন্তিত, অনেকে বলেন যে স্কয়ার ফার্মার ডিভিডেন্ড একটু কম দেয়। আপনি যদি এর সাস্টেনাবিলিটি দেখেন, এরকম ডিভিডেন্ড সারা জীবন দিয়ে যেতে পারবে। স্কয়ার ফার্মার অ্যানুয়াল রিপোর্ট দেখেন, স্কয়ার ফার্মার অ্যানুয়াল রিপোর্টের প্রথম পেজে লেখা রাখে আমরা 25 বছর ধরে আমাদের ডিভিডেন্ড দিয়ে যাচ্ছি এবং আমরা ডিভিডেন্ড গ্রোথ করে যাচ্ছি। স্কয়ার ফার্মা সাস্টেনাবিলিটির কথা চিন্তা করলে আমাদের বাংলাদেশে টপ কাতার, যেহেতু আমরা সাস্টেনাবিলিটির উপর বেস করে এই র্যাঙ্কটা করতেছি, সেহেতু স্কয়ার ফার্মা টপ কাতারে আছে। যদিও এর গ্রোথটা কম, আপনি এই স্টকটা কিনে শান্তিতে ঘুমাইতে পারবেন। আমি এই স্টকটাকে 8.50% আমার এই র্যাঙ্কিংয়ে দিয়েছি। এখন আমাদের লিস্টের 2 নম্বরে স্টকে চলে যায়। আমাদের লিস্টের 2 নম্বরে আছে ইবিএল। আগেই বলে দেই, আমি এই লিস্টটা বানিয়েছি ডিভিডেন্ডের উপর বেস করে। অন্য ক্রাইটেরিয়ার চেয়ে আমি ডিভিডেন্ডকে মেন প্রাধান্য দিয়েছি। ডিভিডেন্ডের উপর বেস করে আমাদের দেশের 2 নম্বর স্টক হলো ইবিএল। লাস্ট 5 বছরে এর ইপিএস গ্রোথ হয়েছে 14.30% এবং লাস্ট 5 বছরে এর ডিভিডেন্ড গ্রোথ হয়েছে 10%। আমরা ব্যাংকের ক্ষেত্রে ডিভিডেন্ড গ্রোথটাকে ইগনোর করতে পারি, যেহেতু আমাদের গভর্নমেন্ট ফিক্স করে দিয়েছে একটা ব্যাংক 17.5% ডিভিডেন্ড দিতে পারবে। তার মানে কি তারা ইচ্ছা করলেও তারা ডিভিডেন্ড গ্রোথ বেশি দিতে পারবে না। ডিভিডেন্ড ইল্ড মোটামুটি খুব ভালো, 6.81% ডিভিডেন্ড ইল্ড। আপনি যদি আজকের দামে কিনেন এটাকে 6.81% ক্যাশ ডিভিডেন্ড ইল্ড পাবেন। তাছাড়া তো স্টক ডিভিডেন্ড তার উপর আছে, পেয়াও 30%। ফ্লো কভারেজ, যেহেতু ব্যাংকের ফ্রি ক্যাশ ফ্লোটা ওইরকম না, সেহেতু আমরা ফ্রি ক্যাশ ফ্লো ধরছি না। যেহেতু আমরা এই কয়েকটা এই ডিভিডেন্ড গ্রোথ, পে আউট রেশিও, ফ্রি ক্যাশ ফ্লো এটার উপর আমরা জাজ করতে পারছি না। চলুন আমরা এখন ইবিএল এর কনসিস্টেন্সি দেখি, তারা তাদের ডিভিডেন্ডটাকে কীরকম কনসিস্টেন্ট রেখেছে। 2024 সালে এই 17.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, 2023 সালে 12.5% দিয়েছে, 2022 সালে 12.5% দিয়েছে, 2021-এ 12.5% দিয়েছে। এই যে দেখুন 2019 সালে এ 20% দিয়েছে, 20% দিয়েছে। যখন 17.5% লিমিট ছিল না, এরা 20% দিত। এরা খুব ভালো ক্যাশ ডিভিডেন্ডও দেয়।
আপনি দেখতে পারেন এদের ডিভিডেন্ড খুব কনসিস্টেন্ট। এসব কথার উপর বিবেচনা করে আমরা ডিভিডেন্ডের র্যাঙ্কিং এর উপরে ইবিএলকে দ্বিতীয় পজিশনে রেখেছি। আমি এর সিএফপি স্কোর দিয়েছি 9.25। এখন আমরা চলে যাই আমাদের 1 নাম্বার, আমাদের যে ডিভিডেন্ড কিং আছে সেখানে। লাস্ট 5 বছরে এদের ইপিএস গ্রোথ 55.60%। ওয়ান্ডারফুল, খুব ওয়ান্ডারফুল ইপিএস গ্রোথ। 5 বছরে ডিভিডেন্ড গ্রোথ হয়েছে 5.3%। এটাও ব্যাংকের জন্য প্রযোজ্য নয়, আগে বলেছি। এখনও এর ডিভিডেন্ড ইল্ড আছে 5.47%। এর পে আউট রেশিও 22.89%। ফ্রি ক্যাশ ফ্লো আমরা ব্যাংকের জন্য নিচ্ছি না। নজরে আমরা প্রাইম ব্যাংকেরও ডিভিডেন্ডটা দেখি। এই যে একটা জিনিস দেখুন, প্রাইম ব্যাংক 2014 সালে 17.5% ডিভিডেন্ড দিয়েছে, 2023 সালে 17.5% দিয়েছে, 2022 সালে 17.5% দিয়েছে, 2021 সালে 17.5% দিয়েছে। মানে কি, এরা খুব ভালো ক্যাশ ডিভিডেন্ড দেয়। আরেকটা জিনিস কি, এদের দেখুন স্টক ডিভিডেন্ড কম। মানে কি 2024-এ মাত্র 2.5% দিয়েছে, 2017 সালে 10% দিয়েছে। এর মাঝে 2019 স্টক ডিভিডেন্ড দেয়নি। এদের যেহেতু এরা স্টক ডিভিডেন্ড দেয়নি, তার মানে কি এদের ইপিএস ডাইলুশন হয়নি। আপনি যদি দেখেন আমাদের যে টপ মিউচুয়াল ফান্ড এজ, বিআইপিবি, ইউসিবি সবাই প্রায় 10% করে তাদের পোর্টফোলিওতে এই প্রাইম স্টকটা রেখেছে। তার মানে কি এই প্রাইম স্টকটা আন্ডার ভ্যালুড এবং ডিভিডেন্ডের দিক থেকে খুব ভালো। এর মাধ্যমে আজকে আমাদের ভিডিওটা শেষ হয়ে গেল। এই গুগল শিটের লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখানে গিয়ে এই নাম্বারগুলা নিজে নিজে দেখে নিতে পারবেন। আপনি যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন। আমি এরকম ইনভেস্টিংয়ের কন্টেন্ট আপনাদের কাছে রেগুলার নিয়ে আসবো। আর যারা আপনারা আমার সাথে 1 ঘন্টা গুগল মিটে কথা বলতে চান আপনার যে কোনো ফাইন্যান্সিয়াল টপিক নিয়ে, তারা এর বুকিং লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আমাদের কয়েকটা ফেসবুক গ্রুপ আছে, সেখানে আমরা লং টার্ম ইনভেস্টিং নিয়ে কথা বলে থাকি। তার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা জয়েন করতে পারেন। আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে।